প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ঢাকার কিছু এলাকার চিত্র, বৃষ্টি থামার ৩০ ঘন্টা পরও জলবদ্ধতার ভোগান্তি। আন্দোলনকারীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ। কোটা সংস্কার আন্দোলন বিচারাধীন বিষয়ে সরকারের এখন কিছুই করার নেই, তথ্য প্রতিমন্ত্রী বলেছেন। দৈনিক যুগান্তর, কোটা আন্দোলনের নতুন বাঁক, প্রশ্ন ফাঁস ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার। দৈনিক সমকাল, ঢাকার ২ সিটি মেয়রের ওয়াদার ভরাডুবি, এক বিসিএসে ২৫ জেলার কেউ নেই। ১০০ টাকা ছাড়ালো বেগুন, বরবটি, গাজর, টমেটো। কালের কণ্ঠ, জাল সনদে ১১৫৬ শিক্ষক, নেপথ্যের বড় দুর্নীতিবাজদের খোঁজ নিচ্ছে সিআইডি, পিএসসির প্রশ্ন ফাঁস। দৈনিক ইত্তেফাক, এমপি আজিম নিখোঁজের ২ মাস, তদন্ত স্থিমিত, সংসদ কিছু জানে না, স্বর্ণের প্রসঙ্গ আড়ালে। প্রশ্ন ফাঁসে কোটিপতি পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী। বাংলাদেশ প্রতিদিন, কোটা নিয়ে হার্ডলাইন, আন্দোলনকারীদের আলটিমেটাম, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা। মানবজমিন, সারা দেশে গণপদযাত্রা, ছাত্রলীগের হুঁশিয়ারি, ভুল রিপোর্টের সর্বশান্ত মানুষ। হামলা, ভাঙচুর, মারধরের অভিযোগ, পুলিশের মামলা, আপিল বিভাগের রায়ের আগে সরকার কিছু করবে না। দেশ রূপান্তর, সরকার দলীয়দের হাতে ৪৩ ব্যাংক, বৃষ্টি দুর্ভোগ পরদিনও, কালকের মধ্যেই আন্দোলন থামাতে চায় সরকার, কোটা ইস্যুতে ও পরিকল্পনা। আজকের পত্রিকার শিরোনাম, ১৫৪ শিক্ষকের সনদ জাল, ১৪ জনের ব্যাংক হিসেবে মোটা অঙ্কের লেনদেন, পিএসসির প্রশ্ন ফাঁস। খবরের কাগজের শিরোনাম, প্লাস্টিক পলিথিনের ভাগার রাজধানী, ঢাকায় এবার বৃষ্টি হবে ৪ গুণ বেশি। সময়ের আলো শিরোনাম, টাকায় কেনেন ভোগান্তি, জরিপে ট্রাম্প এগিয়ে, সুযোগ আছে বাইডেনেরও। দৈনিক বাংলা, শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম চালু আগামী বছর, বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন মাননীয় প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠ, সমাধান কোন পথে, শিক্ষকদের পেনশন নিয়ে স্কিম সমস্যা, অপ্রতিরোধ্য গতিতে বিশ্ব দরবার দেশে এগিয়ে যাবে, শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনীতে প্রধানমন্ত্রী। সৈয়দ ইশতিয়াক, আমরা শিরোনাম শুনলেন, কিন্তু শিরোনামের বাইরে যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটল, যে আমাদের পত্রপত্রিকায় হয়তো সেটা ধরানো যায়নি যে সময় ঘটেছে, কিন্তু পেনসিলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের ট্রাম্পের জনসভা এবং সেখানে গুলি, অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প, কিন্তু ২ জন নিহত হয়েছে। মানে আশা করা যায় মানে যে যে দেশ মানে এইরকম জনসভায় হামলা হবে, বা এটা খুবই আশ্চর্য এক ঘটনা। মানে আমরা তো কোনোদিন চিন্তা করি নাই যে মার্কিন যুক্তরাষ্ট্র যাকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, সকল মত এবং যে কোনো কেউ তার অপিনিয়ন প্রকাশ করতে পারে, সেখানে এরকম একটি ঘটনা, ট্রাম্পের উপরে গুলি হয়েছে এবং তিনি মারাও যেতে পারতেন। তার ডান কানের উপরে গুলি লেগেছে এবং ফোঁটা হয়ে গেছে ডান কান। এখন পর্যন্ত সিএনএন-এ যে রিপোর্ট দেখলাম, সিক্রেট সার্ভিস এই আততায়ীকে হত্যা করেছে এবং ট্রাম্প নিরাপদে আছেন, তিনি আশঙ্কামুক্ত। ট্রাম্প নাকি অনেকদিন ধরে, সিএনএন-এর রিপোর্টটা যদি আপনি দেখেন, ট্রাম্প অনেকদিন ধরে তার নিকটজনদের বলছিলেন যে তার উপরে হামলা হতে পারে এবং তিনি কেনই আশঙ্কাটা করছিলেন সে অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হলো না সেটা হয়তো পরবর্তীতে জানা যাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যে আজকে অনেকখানি প্রশ্নের মুখে, তা আরেকবার প্রমাণিত হলো। এমন একটা দেশে ২ জন প্রেসিডেন্ট পদপ্রার্থী, ২ জনেই ৭০ ঊর্ধ্ব মানুষ, একজনের তো প্রায় ৮০-র কাছাকাছি বয়স, যেখানে একজন তরুণ প্রজন্মের মধ্যবয়সী কাউকে পাওয়া গেল না পুরো প্রতিযোগিতায় লড়তে। এখন পর্যন্ত যে ক্যাম্পেইন, তাতে বাইডেন পিছিয়ে আছেন, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে হেরে গেছেন প্রথম দফার বিতর্কে এবং ক্যাম্পেইনে। এখন দ্বিতীয় দফার যখন প্রস্তুতি শুরু, তখন ট্রাম্পের উপরেই হামলা তার প্রতি সমর্থন আরও বাড়িয়ে দিবে কিনা সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। তবে সামগ্রিক বিচারে আমরা নিশ্চয়ই আরও অপেক্ষা করতে পারি যে সময়ের সাথে সাথে কি হতে যাচ্ছে।
কিন্তু এটি অত্যন্ত মানে উদ্বেগজনক এবং প্রেসিডেন্ট কেনেডি হত্যার পরে সাবেক প্রেসিডেন্টের উপরে এরকম একটি হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিকভাবে সমাজের ভেতরে যে অস্থিরতা চলছে সেটির একটা প্রকাশ বলে মনে হয়। আমরা দেশের আলোচনায় আসি। গত কয়েকদিন ধরে যে উপসর্গ, আপনার সঙ্গে এর আগেও আমার এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে, কোটা আন্দোলন, কোটারা কঠোর হচ্ছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরে পুলিশের মামলা, প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছে ছাত্রছাত্রীরা এবং বঙ্গভবন অভিমুখে আজকে পদযাত্রা আছে 11টার সময়। বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই, তথ্য প্রতিমন্ত্রী বলেছেন। আপনি যদি সিস্টেমের কথা ধরেন তাহলে তথ্য প্রতিমন্ত্রী সঠিক। এখন বিষয়টা বিচারাধীন আছে এবং আদালত একটি রায় দিয়েছে যে 1 মাসের মতো সময়, এবং এর মধ্যে তারা কিছু অবজারভেশনও দিয়েছে। এই সময়টা কিন্তু সরকারকে দিতে হবে। কোটাধারীরা যদি জেদ ধরে বসে থাকে তাহলে বলতে হবে যে তারা আসলে দেশের আইন শৃঙ্খলা, নিয়ম কানুন, সিস্টেমের ভিতর দিয়ে এই আন্দোলনটা করছে না, এখানে অন্য কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা সংস্কার চায়, সংস্কারের জন্য কিন্তু এখনই পার্লামেন্ট ডেকে অধিবেশন বসাতে হবে এরকম বাধ্যবাধকতা কিন্তু নাই। নির্বাহী বিভাগ থেকে আদেশ কখন জারি হয়? যখন অতি প্রয়োজনীয় একটি বিষয় হয়। বাংলাদেশের 17 কোটি মানুষ নিশ্চয়ই কোটা নিয়ে ভাবছে না যে তাকে এখনই একটা নির্বাহী বিভাগ থেকে আদেশ দিতে হবে। তাছাড়া নিয়ম অনুযায়ী নির্বাহী বিভাগ আদালতের বিচারাধীন বিষয়ে আদেশ দিতে পারে না, তাহলে আদালতের অবমাননা হবে। আদালত তখন সেটা স্টে করে দিবে, কিন্তু সেই আদেশটাকে নাল এন্ড ভয়েড করে দিবে। এই যে আপনি যেটা বললেন আইনের জায়গায়, এই যে বিভিন্ন কর্মসূচিতে সারা দেশে একদম সাধারণ ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ দেখা যাচ্ছে এই আন্দোলনে, কিছুটা কি ভুল করছে তারা নাকি? তাদের আন্দোলন সঠিক, কোটা সংস্কারটা সকলেই চায়, কিন্তু আন্দোলনের প্রক্রিয়াগত দিকে ভুল আছে। এই পর্যন্ত থেমে যাওয়া উচিত ছিল। এখন তাদের অপেক্ষা করা উচিত যে পরবর্তী ধাপে কি হয়। 1 মাস পরে যখন আপনার শেষ হবে তখন সরকার কি করে সেটা দেখা উচিত ছিল। এবং তারা যদি এটা না করে চাপ সৃষ্টি কায়দায় যায় তাহলে আমি বলবো কোনো না কোনো মহলের মানে রাজনৈতিক উদ্দেশ্য, বক্তব্যগুলো দেখবেন ক্রমেই রাজনৈতিক হয়ে উঠছে কিন্তু তাদের বক্তব্যগুলো, এবং সেখানে অনেক ধরনের, যেমন এই যে আলটিমেটাম দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হলো এবং শিক্ষার্থীরা আবার আলটিমেটাম দিল, তাহলে ওই যে হয় না মানে বাধা দিলে কেউ না কেউ একটা এরকম কি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। একটা কথা বলি, এই যে কোটা নিয়ে বলা হচ্ছে যারা কোটায় চান্স পায় তারা মেধাবী নয়। আমি কিন্তু 30% মুক্তিযোদ্ধাদের কোটা এটিকে সংস্কার করার পক্ষে। 10% জেলা কোটা এটা রাখার কোনো অর্থ নাই। কিন্তু ওরা যখন বলে নারী কোটা একটিও থাকবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়া কিছু মেয়ে বলল নারী কোটা লাগবে না, কোনো কিছু জেনে বলছে। ইউরোপিয়ান ইউনিয়নে 40% নারী কোটা আছে, ইউরোপকে আমাদের চেয়ে পিছিয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 8% আছে, তারপরে নরওয়েতে আলাদা করে 30-33% আছে। সুতরাং নারীরা পিছিয়ে পড়লে যে একটা দেশের জনসংখ্যার অর্ধেকই নারী, তাদেরকে আপনি কোনো কোটা দিবেন না। আবার কোটা হলেই যে সে মেধাবী না, এই বক্তব্য তো গ্রহণযোগ্য না। লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়, রিটেনে উত্তীর্ণ হয়, লিখিত পরীক্ষায় ভাইভাতে উত্তীর্ণ হয়, হয়ে মাত্র 2.4% কিন্তু মেধা তালিকায় স্থান পায়। সেই মেধা তালিকায় কিন্তু এই কোটাধারীরাও আছে, তখন সেখান থেকে কোটা দেওয়া হয়। সুতরাং এরা মেধাবী নয় 2.4%, বাকি 97.6% কিন্তু আউট হয়ে যায়। তো এই 2.4% আপনি মেধাবী বলবেন না, সব রাস্তায় স্লোগান দিচ্ছে তারা মেধাবী। মানে আমি এই পত্রিকাগুলোতেই আমি একটু আগে আমি আসার সময় দেখলাম এক জায়গায় একটা শিরোনাম একটি পত্রিকার করা হয়েছে, একজন নাম ধরে, তিনি কোটায় চাকরি পেয়েছেন, তিনি নাকি প্রশ্ন ভাষে জড়িত, তিনি আন্দোলন করছেন। এখন ঘটনা হলো যে সবকিছু মিলিয়ে যদি একটা অস্থিরতার জায়গায় কোমলমতি, মানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে এই যে একটা উত্তেজনার তৈরি হয়েছে সেটা যদি প্রশমন না করা যায় তাহলে তো অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই আলোচনা করতে হবে। দেখেন প্রত্যয় স্কিম নিয়ে যে আলোচনাটা হয়েছে গতকাল, এটা কিন্তু একটা জায়গায় নিয়ে এসছে। আগামী বছর হবে, তারা থাকছেন না, প্রত্যয় যেটাই হোক একটা সার্বজনীন বিষয়ে তারা থাকবেন। 1 জুলাই 2025 থেকে কার্যকর হবে। আমার মনে হয় এখানেও সরকারের পক্ষ থেকে ছাত্রদের সাথে একটা
বসা দরকার, এটাকে সমাধান করা দরকার। কিন্তু ছাত্রদের মন মানসিকতা যদি এরকম যুদ্ধংদেহী হয়, স্লোগানগুলো দেখেন, মানি না মানবো না শুধু না, কোটা প্রথা কবর দেয় ওদের প্ল্যাকার্ডের মধ্যে লেখা। আরেকটা মানে আমি আর মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে ব্যঙ্গ, এটাও ঠিক না, তাই না? এই জায়গায় আমরা এমন কোন শব্দ উচ্চারণ করব না যাতে একটি জনগোষ্ঠীর জন্য বা আমরা যাদের কারণে দেশটাকে স্বাধীন করেছি তাদের পরিবাররা আহত। ওরা হয়তো যুক্তির খাতিরে বলতে পারে যে নাতনিদের জন্য কেন। বাংলাদেশে যদি আজীবন মুক্তিযোদ্ধাদের কোটা রেখে কোনো বিল পাস হয়, কি করার আছে, তাই না? কারণ এই দেশটা তাদের জন্য হয়েছে, কিন্তু সেটা কত শতাংশ হবে সেই নিয়ে আমার ভিতরে আলোচনা হতে পারে। একটা কথা বললে বলেন, 98% মুক্তিযোদ্ধা ছিল কৃষক শ্রমিকের সন্তান। তাদের 71-এ বিশেষ করে শহীদ পরিবার, যুদ্ধাহত পরিবারগুলো, আমরা যে শহরে নাগরিক মুক্তিযোদ্ধা দেখি, এরা সব নয়। অসংখ্য দরিদ্র মুক্তিযুদ্ধ পরিবারগুলো 71-এর অভিঘাত থেকে এখনো বেরোতে পারেনি। হ্যাঁ, তবে এটা সত্য, আপনি যেটা একটু আগে বললেন যে আলোচনার বাইরে, মানে আলোচনাই তো বিকল্প নেই, একটা সার্বিক বিষয় নিয়ে একটু আলোচনা হওয়া দরকার যাতে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত না হয়, এটাই আমরা কামনা করব। ইসিয়াক, 6 ঘন্টার বৃষ্টি, আজকের ছবি বিভিন্ন পত্রপত্রিকায় যেটা ছাপা হয়েছে, 6 ঘন্টার বৃষ্টি 30 ঘন্টায়ও পানি নামে নাই ঢাকায়। তো এই যে প্রকৃতি জানান দেয় যে আমরা মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি, সচেতন করবার জন্য কিন্তু এই বিষয়গুলো তৈরি হয়। তো এই যে 30 ঘন্টায় এখন অনেক আলোচনা হচ্ছে, যেমন গতকাল পরিবেশবিদরা আলোচনা করেছেন যে ঢাকা শহরের পয় নিষ্কাশন লাইন, পলিথিন ব্যবস্থা, নানা ধরনের বিষয়ের কারণে পানি সরে যেতে পারে না। তাহলে 6 ঘন্টায় যে অবস্থাটা হলো, এক সময় যদি আপনার নিশ্চয়ই খেয়াল আছে 2-3 দিন 4-5 দিন ধরে ঢাকা শহরে বৃষ্টি হতো, তখন কি আমরা কি ডুবে যাব? আমার তাই ধারণা না। আমরা যে বিশাল বিশাল সব উন্নয়নের গল্প শুনি, সামান্য বৃষ্টি হলে বোঝা যায় যে আমাদের উন্নয়নটা আসলে কতটা আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, কতটা প্রশ্নবিদ্ধ যে 3 দিনেও পানি নামছে না। 130 মিলিমিটার বৃষ্টি, বেশি না কিন্তু। অর্থাৎ আমাদের নিষ্কাশন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, পানি যাচ্ছেই না। এখানে অনেকগুলো কারণ আছে। একটা হলো যে একবার আমরা শুনলাম যে ঢাকা ওয়াসা 10,000 কোটি খরচ করেছে, কিন্তু কোনো ভালো নিষ্কাশন ব্যবস্থা করতে পারেনি। এখন ওয়াসাকে সেখান থেকে সরিয়ে সিটি কর্পোরেশনের হাতে পুরো দায়িত্ব দিয়েছে। 1 বছরে 730 কোটি টাকা খরচ করেছে, খেয়ে ফেলেছে। এখানে নাগরিক সচেতনতার দিকটা আছে, আপনি যেটা বলেছেন যে আমি পলিথিন ব্যবহার করব না, পলিথিন রাস্তাঘাটে ফেলবো না, ড্রেনগুলোকে আমি সচেতন। যেমন ধরেন পলিথিনের ব্যাপারটা উঠলেন, আপনি বাজারে যাবেন, প্রত্যেকটা বাজারে আপনি আলু কিনছেন, ওটা একটা পলিথিনে, আপনি শসা কিনলেন, ওটা একটা পলিথিনে দিল, আপনি বেগুন কিনলেন, ওটা একটা পলিথিনে দিল, একসাথে অন্তত 10টা পলিথিন বাসায় এলো। কিন্তু পলিথিন পাওয়া যায় কেন দিচ্ছে না সিটি কর্পোরেশনের। আমরা দেখলাম যে টেলিভিশনে এসে কথা বলছেন বৃষ্টির দিনে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, যে বর্জ্য এবং পলিথিনের কারণে পাম্প কাজ করছে না। তো বর্জ্যটা কার দায়িত্ব? পলিথিনটা কার দায়িত্ব? তার অর্থ হলো সিটি কর্পোরেশন নিজের এখানে কাজে গাফিলতি আছে, আমাদের মানুষজনের আছে, এতে কোনো সন্দেহ নাই। আপনি দেখেছেন উত্তরের সিটি মেয়র কয়েক মাস আগে ড্রেন থেকে খাট পর্যন্ত আবিষ্কার করেছে, খাট ফেলে দিয়েছে, সোফা সেট ফেলে দিয়েছে। এটা মানে ওই ভদ্রলোকের কোনোদিন মাথায়ও আসে নাই, আচ্ছা এইখানে আমি ফেলে দিলাম, তাহলে এই পানিগুলো যাবে কিভাবে? বড় বড় তোষক ফেলে রেখেছে। এগুলো কিভাবে করে মানুষ আমি জানি না, এগুলা কি ধরনের নাগরিক মানুষেরা। তো এটা তো একদিকে আছেই, এবং এটার জন্য বড় বড় ক্যাম্পেইন দরকার, সচেতনতা দরকার, বর্জ্য ব্যবস্থাপনায় আরো আধুনিকায়ন দরকার। আমাদের বর্জ্য রিসাইকেল হয় না কেন? পলিথিন দিয়ে সারা পৃথিবীতে এখন জার্সি তৈরি হচ্ছে ফুটবলারদের। আমাদের পলিথিনগুলোও তো রিসাইকেল করে কিছু একটা অন্তত করা যায়। উদ্যমটা নাই। সবাই আছে কি বড় বড় কথা বলতে। দক্ষিণের মেয়র বললেন 70% নাকি তিনি নিষ্কাশন ব্যবস্থা করে ফেলেছেন। কোথায় সেটা? আপনার ওই এলাকাতে পানি বেশি। হ্যাঁ, এবং তিনি 3 দিন ধরে পানি নামছে না বলার জন্য। এবং আপনি যদি বুড়িগঙ্গার বুকটা দেখেন, বুড়িগঙ্গার বুকে যদি আপনি হাত রাখেন তাহলে দেখবেন মাটি নাই। হ্যাঁ, ওখানে কিন্তু সব পলিথিন। এবং এই জিনিসগুলো এখন সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়, আপনি দেখবেন যে সামগ্রিকভাবে মানুষ থেকে দূরের প্রতিষ্ঠান এগুলো। মানুষের সাথে এদের কোনো সম্পর্ক নেই। জাল সনদ, পিএসসি এখন অনেক আলোচনার জায়গা, এবং আজকে স্পর্শকাতর বিষয়, জাল সনদে 1156 শিক্ষক। মানে সরকারি কলেজের শিক্ষক। এবং এই ধরনের আলোচনা যখন আমরা করি, যখন একজন শিক্ষক, সেটা সরকারি হোক বেসরকারি হোক,
তিনি যদি জাল সনদে চাকরি নেন, তার মানে তার তো যোগ্যতা নেই। তাই এই অযোগ্য মানুষগুলো কি পড়াবে, কি পড়ায়? না, আমাদের শ্রেণীকক্ষে তো পড়ানো হয় না, এবং পড়ানোর মতন যোগ্য শিক্ষক, সেটা প্রাইমারি থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত একটা বড় সংকট আছে। সব শিক্ষক খারাপ তা নয়, অনেক নিবেদিত প্রাণ শিক্ষক আছেন, ভালো শিক্ষক আছেন, মেধাবী শিক্ষক আছেন, কিন্তু সামগ্রিকভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হয়ে দাঁড়িয়েছে সাংঘাতিকভাবে, মানে কেউ আর কোনো কাজ পাচ্ছে না, ঠিক আছে তাকে প্রাইমারি স্কুলের শিক্ষক বানায় দেন, হ্যাঁ, হাই স্কুলের শিক্ষক বানায় দেয়। আরেকটা হলো যে এমপিওভুক্ত স্কুল কলেজগুলো, যে সে একটা করে স্কুল বানাচ্ছে, এমপিওভুক্তির জন্য শিক্ষকদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। বেশিরভাগ এই শিক্ষকগুলোর কোনো যোগ্যতা নেই, তাদেরকে আত্মীয় স্বজন থেকে ওই যেখান থেকে পারে সেখান থেকে এনে শিক্ষক বানাচ্ছে এবং এদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। আপনাকে একটা শিরোনাম পড়ে শোনাই আমি, দৈনিক ইত্তেফাকের শিরোনাম, 15তম বিসিএস নিয়ে চাঞ্চল্যকর তথ্য, মেয়েকে বিয়ের শর্তে জামাইয়ের হাতে প্রশ্ন তুলে দেন শ্বশুর। এটা নিয়ে আমি একবার লিখেছিলাম রেজানুর ভাই, যে মেট্রিক পরীক্ষার প্রশ্ন আউটের সময় আমরা দেখেছি অভিভাবকরা প্রশ্ন কিনছে এসএসসির সময়। তখন আমি লিখেছিলাম, এই অভিভাবকরা সন্তানের যে সর্বনাশটা করলেন, এটা আর কেউ করলো না, নিজের সন্তানের সর্বনাশ। যে অভিভাবকরা রাতের অন্ধকারে গিয়ে সন্তানের জন্য প্রশ্ন কিনে আনতে পারে, এর চাইতে সন্তান হত্যাকারী পিতা আর মাতা হইতে পারে। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, কি ভয়ঙ্কর! তো এখানে যারা এই কাজটা করে তারা কিন্তু অভিভাবক, তারা এই ধরনের শর্তে মেয়েকে বিয়ে দিচ্ছে জামাইয়ের হাতে। প্রথমেই তো এই বিয়ে ভেঙে দেওয়া উচিত ছিল, যে আমি এরকম বিয়ে করতে চাই না, যারা এরকম একটা অনৈতিক প্রস্তাব নিয়ে আসতে পারে। আপনি খেয়াল করে দেখবেন এবারে যে বিশেষ প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কথাগুলো হচ্ছে, অভিভাবকরাই কাজটা করেছে। শিক্ষার্থীরা যারা, চাকরি প্রার্থীরা যারা, তারা তো চেষ্টা করবে তাদের সর্বোচ্চ, যে করেই হোক একটা সরকারি চাকরি পেতে হবে। বাংলাদেশে তো সরকারি চাকরি ছাড়া আর কোনো স্বর্গ নাই বাংলাদেশে। তাদের অভিভাবকরাও এই লেভেলে নেমেছে যে আপনি যেটা বললেন স্বর্গে যাওয়ার ইচ্ছে, 15 লাখ টাকা খরচ করে একটা উপসহকারী প্রকৌশলী হওয়ার চাকরি নিচ্ছে। উপসহকারী প্রকৌশলীর বেতন জাস্ট 16-17-20 হাজার টাকা। ওই যে চাকরিটা পেলেই উপরি আয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা একটু হাসলাম, কিন্তু মনের গভীরে, একেবারে বুকের গভীরে মোচড় দেয়। এই ধরনের আলোচনা করতে চাই না আমরা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।